আগামীকাল নতুন সরকারের শপথ, সব আয়োজন চূড়ান্ত। নির্বাচনে সেনাবাহিনীর সহযোগিতার জন্য জেনারেল ওয়াকারকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ। সন্ধ্যায় ইসলামী আন্দোলনের আমিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন তারেক রহমান। ইমেজ ধরে রাখার তাগিদ বিশ্লেষকদের। নাহিদ ইসলামের নেতৃত্বে সন্ধ্যায় যমুনায় যাবে এনসিপি, সই করবে জুলাই সনদে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামীকাল সকালে 2 দফায় সংসদ সদস্যরা শপথ নেবেন। এরপর সংবিধান সংস্কার পরিষদ শপথ নেবে। সবশেষ বিকেলে শপথ নেবে মন্ত্রিসভা। সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন নতুন মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনি। তার উপর বড় দায়িত্ব পড়েছে, অতীতে যেভাবে কাজ করেছেন সেভাবেই কাজ করবেন। সব দায়িত্বই চ্যালেঞ্জের মতো বলেও মন্তব্য তার। সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি এসব মন্তব্য করেন। এর আগে সকালে নাসিমুল গনিকে মন্ত্রী পরিষদ সচিব হিসেবে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। 2 দফায় আপনার সংসদ সদস্যদের শপথ হবে। একটা তো তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, তার পরবর্তীকালে এই যে আমাদের সংস্কার সেটার জন্য শপথ নেবেন এবং বিকেলে যে মন্ত্রিসভার শপথ হবে। তো সেটারই ব্যবস্থা করার জন্য আমরা এই মুহূর্তে উঠে পড়ে লেগে আছি। ক্যাবিনেট ডিভিশন কতজনের মন্ত্রিসভা হবে সেটা ওনারাই ভালো বুঝবেন। আমাদের একটা প্রিপারেশন থাকে, তারপরে কম বেশি হতে পারে সমস্ত কিছু। গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন, নতুন মন্ত্রীদের জন্য ধানমন্ডি সহ কয়েকটি এলাকায় 37টি বাসা প্রস্তুত আছে। নতুন প্রধানমন্ত্রী যেখানে পছন্দ করবেন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সচিবালয়ের সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান। এখন পর্যন্ত আমরা 37টা বাড়ি রেডি করে রেখেছি। মিন্টু রোড, হেয়ার রোড, ধানমন্ডি এবং গুলশান মিলিয়ে এই পর্যন্ত এটা রেডি আছে। আর প্রয়োজনে আরো কয়েকটা বাড়িও তৈরি করার প্রস্তুতি চলছে। ওইটা ওনারা যেভাবে চান সেভাবে হবে। জায়গা ওনাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। জনগণের কাছে দায়বদ্ধ থাকার চেষ্টা করেছি আমাদের কাজের জন্য এবং সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য চেষ্টা করেই আমাদের সাকসেসার্স নোট রেখে যাচ্ছি 3টা মন্ত্রণালয়তেই। ওনারা দেখবেন আমরা কি করেছি, আমরা কি উদ্দেশ্যে মন্ত্রণালয়গুলো চালানোর চেষ্টা করেছি এবং কি ধরনের কাজগুলো নিয়েছি, এবং তারপরে ওনারা ওনাদের বিবেচনা অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনা প্রধানকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সোমবার সকালে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে বিদায়ী সাক্ষাৎ করেন। তেজগাঁওস্থ প্রধান উপদেষ্টা কার্যালয়ে ওই সৌজন্য সাক্ষাতে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। প্রধান উপদেষ্টা তার দায়িত্ব পালনকালে বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনা প্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। দর্শক, গুলশান কার্যালয়ে আছেন সহকর্মী শুভ মাহফুজ, সরাসরি কথা বলবো তার সাথে। শুভ, বিএনপি চেয়ারপারসন তারেক রহমান কি কার্যালয়ে এসেছেন কিনা এবং কাল তো এমপি ও মন্ত্রীদের শপথ, এ ব্যাপারে এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য রয়েছে? এখানে তারেক রহমান ঠিক দুপুরেই এসেছেন গুলশান কার্যালয়ে। এরপরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসেছেন। এরপরে এসেছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। তারা এখানে এসেছেন কিছুক্ষণ আগে, ঠিক 2 মিনিট আগে এখানে প্রবেশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সালাউদ্দিন আহমেদ। তিনি এখানে প্রবেশ করার আগে আমাদের গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন। তিনি যেটি জানিয়েছেন যে সংবিধান অনুসারে যেহেতু স্পিকার, ডেপুটি স্পিকার কেউ নেই, সেই হিসেবে যে সংসদ সদস্যদের বা মন্ত্রীদের শপথ পড়াবেন যারা, সেই ধরনের যে অনিশ্চয়তা বা একটা সংশয়, সেই বিষয়ে তিনি বলেছেন যে আসলে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াতে পারবে, এই ধরনের একটা ইঙ্গিত তিনি দিয়েছেন। তো আগামীকালকেই সংসদ সদস্য এবং মন্ত্রীদের শপথ, সেই ধরনের সার্বিক প্রস্তুতি নেওয়ার জন্য
বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান এই দলের এই গুলশান কার্যালয়ে বিএনপি নেতাদের সাথে বৈঠক করছেন। দলের মহাসচিব রয়েছেন, স্থায়ী কমিটির সদস্যরা রয়েছেন, তাদের সাথে বৈঠক করছেন। এছাড়া আমরা জানতে পেরেছি যে বিএনপির যে অঙ্গ সহযোগী সংগঠনগুলোর যে নেতারা রয়েছে তাদের সাথে তিনি বৈঠক করছেন ধাপে ধাপে। তো এই বৈঠক সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক যদি আপডেট থাকে সেটা অবশ্যই দলের নেতারা, সিনিয়র নেতারা এখানে বের হয়ে অবশ্যই মিডিয়ার সাথে জানাবেন কি বিষয়ে কথা হচ্ছে বা যে তথ্যগুলো আমরা আপডেট পাবো সেটি অবশ্যই জানিয়ে দিব। আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে বিএনপি যে এই ত্রয়োদশ সংসদ নির্বাচনে যে নিরঙ্কুশ জয় পেয়েছে 212 আসনে, এরপর থেকেই আমরা সেই দিন রাত থেকে 12 ফেব্রুয়ারি রাত থেকে এখানে যে নেতাকর্মীদের যে উপস্থিতি, নেতাকর্মীদের যে ভিড়, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আজকেও কিন্তু তার ব্যতিক্রম না। সকাল থেকে এখানে চারপাশে দলের গুলশান কার্যালয়ের চারপাশে কিন্তু শত শত নেতাকর্মী অবস্থান করছে। অনেকেই এখনো ফুল নিয়ে আসছেন বিএনপি চেয়ারম্যানকে শুভেচ্ছা জানানোর জন্য। এইভাবেই আসলে একটা আমেজপূর্ণ বিএনপি গুলশান কার্যালয় আমরা প্রতিদিনের মতো আজকেও দেখতে পাচ্ছি। তো এই গুলশান কার্যালয় থেকে এখন পর্যন্ত আমার কাছে এতটুকুই রয়েছে। পরবর্তীতে কোনো আপডেট থাকলে পরবর্তী সংবাদে জানাতে পারব। ধন্যবাদ। শুভ মাহফুজ জানাচ্ছিলেন বিএনপির গুলশান কার্যালয় থেকে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করতে সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের বাসায় যাবেন। বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, সন্ধ্যায় সিদ্ধেশ্বরী এলাকায় চরমোনাই পীরের বাসায় যাবেন তারেক রহমান। সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের সাথে সাক্ষাৎ করবেন। রাজনৈতিক বিষয়েও তাদের মধ্যে আলোচনা হতে পারে। এর আগে গতকাল সন্ধ্যায় জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করতে তার বাসায় যান বিএনপির চেয়ারম্যান। পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যান তারেক রহমান। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে 297 আসনের ফলাফলে দেখা গেছে বিএনপি এককভাবে 209টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের আরও 3টি আসন মিলিয়ে বিএনপি জোটের বর্তমান আসন সংখ্যা 212। নির্বাচনী প্রচারে তৈরি হওয়া ইমেজ ধরে রাখাকেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মূল চ্যালেঞ্জ বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে দেশ পরিচালনার পাশাপাশি আসন্ন রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করা হবে তার জরুরি কাজ। পাশাপাশি নতুন বাংলাদেশ গড়তে নিয়ন্ত্রণ করতে হবে তার দলকে। আহমেদ সারোয়ারের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভের পর দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে চলছে বিএনপির সরকার গঠনের প্রস্তুতি। নির্বাচনে বিজয়ের পর জনাকীর্ণ সংবাদ সম্মেলনেও দেশ পুনর্গঠনে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা চান তিনি। নতুন সরকারের দায়িত্ব নেয়ার পর তারেক রহমানের সামনে বেশ কিছু কঠিন চ্যালেঞ্জ দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বলছেন তাকে বেশি নজর দিতে হবে দীর্ঘদিনের ভঙ্গুর অর্থনীতি ও নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে। আমি মনে করি 3 ধরনের চ্যালেঞ্জ আছে। একটা ইমিডিয়েট চ্যালেঞ্জ, একটা একটু মধ্যমেয়াদী, একটা একটু লঙ্গার টার্ম, ওনাদের 5 বছর মেয়াদের কথা যদি ধরি। ইমিডিয়েট চ্যালেঞ্জ হলো সরকার ক্ষমতা নেওয়ার 2-1 দিনের মধ্যেই কিন্তু পবিত্র রমজান শুরু হচ্ছে। এই রমজানকে ঘিরে এদেশে পণ্যমূল্যের সরবরাহ এবং দাম নিয়ে সাধারণ মানুষের কষ্টের যে বিতিকিচ্ছিরি কাণ্ড আমরা যুগের পর যুগ দেখে আসছি, সেটা পুনরাবৃত্তি আপনার রোধ করাটাই ওনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখানে ওনাকে অত্যন্ত কঠিন হতে হবে। সাংবাদিক বলেছেন যে এত সিট পেয়েছেন, আপনার কি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছেন? ওনার উত্তরটা ছিল কি, আমাদের ইঞ্জিনিয়ারিং ছিল জনগণের কনভিন্স করা। এখন ওনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জনগণের এই সন্তুষ্টিকে ধরে রাখার ইঞ্জিনিয়ারিংটাকে আপনার বাস্তবায়ন করা। দীর্ঘমেয়াদ হলো অর্থনীতির অত্যন্ত ইম্পর্টেন্ট। অর্থনৈতিক চাকা, ব্যবসায়ের চাকা, শিল্পের চাকা কিন্তু অলমোস্ট স্থবির, থেমে গেছে। এইটাকে অনতিবিলম্বে চালু করা, উদ্যোগগুলি নেওয়া, ব্যবস্থাগুলি নেওয়া, এটা আরেকটা চ্যালেঞ্জ। মোবোক্রেসি বলে আমাদের একটা নতুনভাবে যুক্ত হয়েছে, যেটি মানুষকে একটা আতঙ্কের মধ্যে রেখেছে। তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হবে, প্রথম তাদের যে চ্যালেঞ্জটা হবে সেটা হলো যে আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নয়নের মধ্য দিয়ে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ। ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথা বলেছেন, মানুষের সামনে অনেক আশাবাদ তারা তৈরি করেছেন এবং সেই আশাবাদের মধ্যে মানে মানুষের সামাজিক সুরক্ষার প্রসঙ্গ সহ অনেক বিষয় এগুলো আছে।
তো সেইগুলো বাস্তবায়ন করার জন্য আমাদের দেশে যে অর্থনৈতিক সক্ষমতার দরকার সেটি কিন্তু বাংলাদেশের এই মুহূর্তে আছে বলে আমরা মনে করি না। এই ভঙ্গুর অর্থনীতিটাকে নিয়ে এটাকে আবার একটা পুনর্গঠনের মধ্য দিয়ে তার নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা, সেটা একটা বড় চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জ তাকে মোকাবেলা করতে হবে। পুরো নির্বাচনী প্রচারে তারেক রহমানের বিশেষ ইমেজ গড়ে ওঠে জনগণের মাঝে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন 5 আগস্টের পর বিএনপির বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তা ভেঙে নিজের এবং দলের ভাবমূর্তি গড়ে তুলতে কঠোর হতে হবে তারেক রহমানকে। বাংলাদেশের মানুষ অত্যন্ত আবেগপ্রবণ, কিন্তু তারেক রহমানের এয়ারপোর্টে নেমে এসে মাটি স্পর্শ থেকে শুরু করে শুক্রবারে জুমার নামাজে তার স্যান্ডেলটা নিজের হাতে নিয়ে যাওয়া সবই কিন্তু বাংলাদেশের মানুষ খেয়াল করে এবং এগুলো তাদের রাজনীতির কর্মকাণ্ডের সাথে ব্যক্তি আচরণের এই বিশেষ দিকগুলো কিন্তু মানুষকে স্পর্শ করে। ফলে তারেক রহমান যে ইতিবাচক ইমেজ জনগণের সামনে ইতিমধ্যে তুলে ধরেছেন বা তুলে ধরার চেষ্টা করছেন, এটা প্রধানমন্ত্রী হিসাবেও তাকে অব্যাহত রাখতে হবে। আগে বলেছি ওনাকে নির্মোহ হতে হবে, একদম নির্মোহ। ওনাকে ওনার অঞ্চল দল সব ভুলে যেতে হবে। উনি দেশের প্রধানমন্ত্রী, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি 18 কোটি লোকের প্রধানমন্ত্রী। সবার প্রত্যাশা ওনার কাছে এবং সবাই যে সে আস্থাটা পায় যে উনি আসলে কোনো বিশেষ গোষ্ঠীর প্রধানমন্ত্রী না, বিশেষ দলের। তার স্ট্রেংথ কী, তার উইকনেস কী, অপরচুনিটি কী, তার থ্রেট কী, এই বিশ্লেষণের মাধ্যমে তাকে তার কর্মসূচি, তার কৌশল প্রণয়ন করতে হবে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি দেশ পরিচালনায় যে দক্ষতা দেখিয়েছে তার অনুপস্থিতিতে তা উতরে যাওয়ারও একটা চাপ থাকবে তারেক রহমানের ওপর। আহমেদ সরওয়ার, বাংলাভিশন, ঢাকা। নতুন সরকারের শপথ ঘিরে শেষ সময় প্রস্তুতি চলছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। আগামীকাল এখানে শপথ নেবে নতুন সরকার। মঙ্গলবার সকালে শপথ বাক্য পাঠ করবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা। তারপর বিকেলে শপথ গ্রহণ করবেন নতুন সরকারের মন্ত্রী পরিষদের সদস্যরা। প্রতিবার বঙ্গভবনে নতুন সরকার শপথ গ্রহণ করলেও এবার ব্যতিক্রম ঘটছে। এরই মধ্যে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত অতিথিদের মধ্যে থাকছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও তাদের প্রতিনিধিরাও। শপথ অনুষ্ঠান ঘিরে সংসদ ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভালো মন্দ মিলিয়ে দায়িত্বের 1.5 বছর শেষ হলো বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তাওহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদায় নিয়ে যাবার সময় এই মন্তব্য করেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দায়িত্ব শেষ হয় আবারও পুরনো জীবনে ফিরে যাবেন। উল্লেখ করেন, লেখালেখি এবং বিভিন্ন বিষয়ে কথা বলা চালিয়ে যাবেন তিনি। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আসাদ আলম সিয়াম সহ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বিদায়ী বৈঠক করেন তাওহিদ হোসেন। পরে সবার সাথে ছবি তোলেন তিনি। ভালো মন্দ মিলিয়ে তো 1.5 বছর কেটে গেল, তো আমি আমার পুরনো জীবনে ফিরে যাব। কিছু লেখালেখি, কিছু মাঝে মাঝে কিছু কথা বলা, এইটুকুই। সেই সূত্রে হয়তো আপনাদের সাথে এরপরেও আরও যোগাযোগ হবে। আজ জুলাই সনদে স্বাক্ষর করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার জুলাই সনদে স্বাক্ষর করবে। দলটির পক্ষ থেকে পাঠানো এক খুদে বার্তায় জানানো হয়, সোমবার সন্ধ্যা 6টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে। এর আগে গেল বছরের 17 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং 25টি রাজনৈতিক দলের নেতারা জুলাই সনদে স্বাক্ষর করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে জানিয়ে দুর্নীতি বিরোধী সংগঠন টিআইবি বলছে, তাদের পর্যবেক্ষণ করা 70টি আসনের মধ্যে 21% আসনে এক বা একাধিক জাল ভোটের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া 70টির মধ্যে 35% আসনে ভোটারদের ভোট দিতে বাধ্য করার ঘটনা হয়েছে বলেও দাবি করে সংগঠনটি। এছাড়া নির্বাচনে শতকরা 99% প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করেছেন বলেও তথ্য টিআইবির। 70টি আসনের মধ্যে 21% আসনের ক্ষেত্রে এক বা একাধিক জাল ভোট হয়েছে। তার অর্থ এই নয় যে এই 70টি আসনে 21% জাল ভোট পড়েছে বা জাতীয়ভাবে 21% জাল ভোট পড়েছে, সেটি কিন্তু কোনো অবস্থায় আমরা বলছি না। ন্যূনতম যখন বলছি তখন একাধিক হতে পারে, দুটো হতে পারে, কিন্তু সেটা পুরোটাই জাল ভোট হয়ে গেছে 21%, এটা হিসাব করে 21% জাল ভোট হয়েছে সেটা বলা কিন্তু অত্যন্ত বিভ্রান্তিকর। আমরা সেই কথাটা বলছি না, প্লিজ। নির্বাচনী সহিংসতা হয়েছে, আপনারা সেটা দেখছেন। বিশেষ করে নির্বাচন পূর্বকালে কর্তৃত্ববাদী যে কর্তৃত্ববাদী সরকার বা শক্তি তাদের ঘোষিত নির্বাচন বিরোধী অবস্থান এবং তৎপরতার ফলে আমরা বেশ কিছু অস্থিতিশীলতা দেখেছি। কাজে অনেক ক্ষেত্রে ত্রিমুখী
অসহিষ্ণুতা এবং অসুস্থ প্রতিযোগিতা এবং কোনো কোনো ক্ষেত্রে সহিংসতা হয়েছে। নির্বাচন সার্বিকভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ হলেও কিছু অনিয়ম পেয়েছে ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্স। তারা জানায় পরিবেশ নিরাপদ থাকায় ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক, তবে নির্বাচন পরবর্তী সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। সোমবার সকালে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব জানায় ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্স EWA। সংস্থাটি জানায় নির্বাচন পরবর্তী সহিংসতায় সারা দেশে একাধিক প্রাণহানি ঘটেছে। হেরে যাওয়া প্রার্থীদের সমর্থকদের উপর হামলা, জমি দখল, অগ্নিসংযোগ এবং ভাঙচুরের মতো বেশ কিছু ঘটনাও দেখা গেছে। এছাড়া বডি অন ক্যামেরা ও সকল কেন্দ্রের সিসিটিভি ক্যামেরা ঠিকমতো কাজ না করায় এবং চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ব্যক্তিরা পক্ষপাত দুষ্ট আচরণ করেছে বলে দাবি করেন ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্সের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ শরীফুল আলম। পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাসির ও তার ভাইয়ের ছেলে রিয়াজউদ্দিন মল্লিক নিপুকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় গত রাত 11:30টার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান। জানান, আহত নাসির মল্লিক সদর উপজেলার শঙ্করপাশা গ্রামের মোতাহার মল্লিকের ছেলে, আর আহত রিয়াজউদ্দিন মল্লিকের নিপু নাসির মল্লিকের ভাই শাহজাহান মল্লিকের ছেলে। স্থানীয়রা জানায় রাত 11:30টার দিকে কয়েকটি মোটরসাইকেলে চড়ে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতভাবে তাদের উপরে হামলা চালিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন কর্তব্যরত চিকিৎসক। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। হামলাকারীদের ধরতে ও এর কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে আবু নাইম নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার পরম সুরদি এলাকায় গত রাতে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত আবু নাইম ওই এলাকার হেকিম হাজির ছেলে এবং পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। আগামীকাল নতুন সরকারের শপথ, সব আয়োজন চূড়ান্ত। নির্বাচনে সেনাবাহিনীর সহযোগিতার জন্য জেনারেল ওয়াকারকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ। সন্ধ্যায় ইসলামী আন্দোলনের আমিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন তারেক রহমান। ইমেজ ধরে রাখার তাগিদ বিশ্লেষকদের। নাহিদ ইসলামের নেতৃত্বে সন্ধ্যায় যমুনায় যাবে এনসিপি, সই করবে জুলাই সনদে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।